কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 12-এর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের যে প্রসেস এবং যে ডিএনএর মধ্যে যে রিপিটেটিভ সিকোয়েন্স থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার অন্যান্য ক্লাস 12-এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই কথাটার মানে হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট মানে আঙুলের ছাপ যেমন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউনিক, প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি বহন করে, সেরকম ডিএনএর মধ্যেও কিছু সিকোয়েন্স থাকে যেগুলোর কারণে প্রত্যেকটা মানুষের ডিএনএ হয় ইউনিক, প্রত্যেকটা মানুষের ডিএনএ আর একটা মানুষের থেকে আলাদা হয়ে যায়। সেই যে প্রপার্টি, সেই যে সিকোয়েন্সগুলোকে কাজে লাগিয়ে যখন ডিএনএ টেস্ট করা হয়, যেটাকে ডিএনএ টেস্ট বলা হয়, তো সেই সিকোয়েন্সগুলোকে কাজে লাগিয়ে যখন ডিএনএর মাধ্যমে একটা মানুষের আইডেন্টিটি বের করা হয় তখন তাকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সঙ্গে কিছু জিনিস জড়িয়ে আছে, যেমন এক নম্বর হচ্ছে কিছু রিপিটেটিভ সিকোয়েন্স আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো ফার্স্টে আসি রিপিটেটিভ সিকোয়েন্সের মধ্যে। তো আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি যে ডিএনএর মধ্যে হিউম্যান জিনোম প্রজেক্টের সময় যে নন কোডিং ডিএনএ দেখা গেল, সেই নন কোডিং ডিএনএর পরিমাণই হচ্ছে অনেক বেশি। তো সেই নন কোডিং ডিএনএর মধ্যে থাকা কিছু রিপিটেটিভ সিকোয়েন্স সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা হয়। এই টেকনিকটাকে কাজে লাগিয়ে সায়েন্টিস্ট অ্যালেক জেফ্রেস বা জেফ্রি 1985-এ এই টেকনিকটা আবিষ্কার করেন। তো এই প্রসেসটা হলো কোনো একটা মানুষের মধ্যে বা প্রত্যেকটা মানুষেরই যে জিনসগুলো থাকে, দুটো জিনের মাঝখানে থাকে প্রচুর পরিমাণে নন কোডিং ডিএনএ, আর এই নন কোডিং ডিএনএ সেটা কোনো রকম প্রোটিন কোড করে না। এই নন কোডিং ডিএনএগুলোর মধ্যে একই সিকোয়েন্স বারবার রিপিট হতে থাকে, একে বলা হয় রিপিটেটিভ সিকোয়েন্স। বা একই সিকোয়েন্স বারবার রিপিট হলে তখন তাকে বলা হয় ট্যান্ডেম রিপিটস বা টিআর। তো ট্যান্ডেম রিপিটসগুলো অর্থাৎ একই সিকোয়েন্স বারবার রিপিট হতে থাকে। সেই সিকোয়েন্সের লেন্থ বা কত বেস পেয়ার যুক্ত হবে সেই সিকোয়েন্সগুলো, তার উপর ভিত্তি করে তাকে ভাগ করা যায়, ক্লাসিফাই করা যায়। সেই সিকোয়েন্সগুলোকে বলা হবে মিনি স্যাটেলাইটস। যদি তার মধ্যে 20 থেকে 25টা বেস পেয়ার লম্বা একটা করে সিকোয়েন্স হয়, 20-25টা বেস পেয়ার লম্বা একবার হলো, আবার ওই 20টা সিকোয়েন্স আর একবার, আবার ওই 20টা সিকোয়েন্স, এইভাবে চলতে থাকে। কয়েকবার রিপিট হওয়ার পর তার পাশে আবার ন্যাচারাল যেমন ডিএনএ থাকে সেরকম থাকবে, আবার তার খানিকক্ষণ পরে আবার ওরকম রিপিটগুলো শুরু হবে। তো এই ব্যাপারটা হচ্ছে তখন বলা হবে মিনি স্যাটেলাইট, যেখানে মিনি স্যাটেলাইট ডিএনএ যেটার মধ্যে 20 থেকে 25টা পর্যন্ত বেস পেয়ার অবস্থায় থাকে, 20টা বেস পেয়ার, আবার 20টা বেস পেয়ার, আবার 20টা বেস পেয়ার, এইভাবে রিপিট হবে। এবং রিপিটগুলো যখন শেষ হয়ে গেল তার পাশে আবার ন্যাচারাল ডিএনএ থাকবে, যাকে বলা হবে ফ্ল্যাঙ্কিং ডিএনএ। আর সেটা হতে পারে সংখ্যায় কম বেস পেয়ার যুক্ত, ছোট, তাকে বলা হবে মাইক্রো স্যাটেলাইট বা শর্ট টার্ম রিপিটস বা এসটিআর, মানে শর্ট ট্যান্ডেম রিপিটস যেগুলো, সেগুলো হয়তো 4টে সিকোয়েন্স বা 2টো সিকোয়েন্স দিয়ে রিপিট হতে পারে। যেমন জিএটিসি বারবার রিপিট হচ্ছে, 10 বার, 12 বার, 50 বার, এরকম রিপিট হতে থাকছে, তখন তাকে বলা হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিটস। বা এমন হতে পারে সিএ রিপিট হতে যাচ্ছে বারবার, তখন সেগুলো করবে মাইক্রো স্যাটেলাইট বা শর্ট ট্যান্ডেম রিপিটস। আর এই যে রিপিটসগুলো আছে, যদি সেগুলো বড় হয় বা ছোট হয়, প্রত্যেকটা রিপিটসের সংখ্যা একটা মানুষের থেকে আলাদা হয়। তো দুটো মানুষের মধ্যে 99.9% ডিএনএ হচ্ছে সেম, এদের মধ্যে কোনো ফারাক নেই। ফারাকটা আসে 0.1% ডিএনএর মধ্যে। সেই 0.1% ডিএনএর মধ্যে এই রিপিটসগুলো পড়ে। এই রিপিটসগুলোর মধ্যে 0.1% ডিএনএর মধ্যে ধরলাম একটা মানুষে রিপিটসের সংখ্যা একরকম, আর একটা মানুষে আরেক রকম। সেটা কি করে বোঝাবো? দেখা যাক, আমি একটা রিপিটেড জায়গা বলছি, এই একটা জায়গায় পরে আবার খানিকগুলো রিপিট হবে, আবার সেই সিকোয়েন্সটা খানিকটা ডিএনএ পর আবার রিপিট হবে, এইভাবে চলতে থাকে। তো পার্সন 1-এর ক্ষেত্রে দেখছি 1, 2, 3, 4 এরকম 4বার রিপিটস আছে। সেটা মিনি স্যাটেলাইট হতে পারে, সেটা মাইক্রো স্যাটেলাইট হতে পারে, বা এসটিআর হতে পারে। যাই হোক, সেটা ধরলাম এর ক্ষেত্রে 1, 2, 3, 4বার রিপিট আছে। তারপরে আবার কিছুটা ফ্ল্যাঙ্কিং ডিএনএ আছে, বা যে ডিএনএ গুলো যে জায়গাতে কাটতে পারে, রেস্ট্রিকশন সাইট, সেটা আমি পরে আসছি। আর ওই সিকোয়েন্সটাই পার্সন 2 এর ক্ষেত্রে 1, 2, 3, 4 করে 9বার রিপিট আছে।
তাহলে একই সিকোয়েন্স এর ক্ষেত্রে 4বার রিপিট, এর ক্ষেত্রে 9বার রিপিট, এরকম রিপিট সংখ্যা আছে। তাহলে যেহেতু এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই রিপিটের সংখ্যাটা বদলে যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার, অর্থাৎ এই রিপিটসগুলো সংখ্যায় তারতম্য লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে 4টে, কারোর ক্ষেত্রে 10টা, কারোর ক্ষেত্রে একবারে 8টা, এরকম রিপিটসের সংখ্যায় তারতম্য লক্ষ্য করা যায়। যেহেতু এই রিপিটসগুলোর সংখ্যায় তারতম্য লক্ষ্য করা যায়, তাই এদেরকে বলা হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস, অর্থাৎ যে রিপিটসগুলোর নাম্বারটা ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট, কতবার রিপিটটা হবে। তো এই ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটসকে আরেক কথা বলা হয় ভিএনটিআর, যেটা জেনারেলি হয় মিনি স্যাটেলাইটস, মানে 20 থেকে 25 বেস পেয়ার লং রিপিটগুলো হতে পারে, 20 থেকে 25 বেস পেয়ার লং হয়। আর এসটিআর মানে হচ্ছে সেগুলো ছোট ছোট রিপিট হবে, জিএটিসি বা সিএসিএ ছোট ছোট সিকোয়েন্স বারবার রিপিট হবে। তাহলে এই রিপিটের সংখ্যার উপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষ একটা আরেকটা থেকে আলাদা হয়, একমাত্র আইডেন্টিক্যাল টুইন্সরা এক্ষেত্রে সমান হবে। এবার মজার ব্যাপার হলো এই রিপিটসগুলোর পাশে যে ডিএনএটা আছে, সেই ডিএনএতে থাকবে রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট মানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স এর পরে থাকে, মানে দুপাশে থাকে, যে রেস্ট্রিকশন সিকোয়েন্সগুলো এই কখনোই এই রিপিটেড সিকোয়েন্সগুলোর মধ্যে হবে না, মানে এই রিপিট সিকোয়েন্সগুলো কখনো রেস্ট্রিকশন সাইট হবে না। কোনগুলো হবে? এই দুপাশের ডিএনএগুলো। আর রেস্ট্রিকশন সাইট এমন একটা জায়গা যেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এসে ডিএনএকে কেটে দিতে পারে। তাহলে ব্যাপারটা কি হলো না, এইটা যদি রিপিটেড সিকোয়েন্সটা হয়, তাহলে রিপিটেড সিকোয়েন্সের পাশে রেস্ট্রিকশন সাইট এসে ডিএনএকে কাটতে পারে। তো রেস্ট্রিকশন সাইট মানে যে সিকোয়েন্সে এসে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে যে এনজাইম, যেটাকে ডিএনএ কাটারও বলা হয়, সে ডিএনএকে কেটে দিতে পারে। তাহলে কি হবে? এইখান থেকে এই টুকরোটা বেরিয়ে চলে আসবে। তাহলে এইখানে যেহেতু 4টে রিপিট আছে, এই টুকরোর লেন্থটা এইটুকু হবে। আর আমি বারবার বলছি রেস্ট্রিকশন সাইট, অর্থাৎ যেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এসে ডিএনএ কে কাটবে, সেই রেস্ট্রিকশন সাইট আছে এই রিপিটগুলোর মধ্যে নয়, রিপিটগুলোর দুপাশে। তাহলে এক্ষেত্রে যেহেতু 9টা রিপিট আছে, তাহলে এই ডিএনএ লেন্থটা বড় হবে, এর ডিএনএ লেন্থটা ছোট হবে। এইভাবে প্রথমে কি করা হয় না, একটা ব্যক্তির কাছ থেকে ডিএনএ স্যাম্পেলকে নেওয়া হচ্ছে, যদি কারোর ডিএনএ টেস্ট করা হয়, বা দুজন ব্যক্তির কাছ থেকে ডিএনএ স্যাম্পেলকে নেওয়া হচ্ছে। আর আমি একটা জায়গা থেকে স্যাম্পল পেয়েছি, দিয়ে তাকে সেই স্যাম্পেলটার সঙ্গে কোন ব্যক্তির স্যাম্পেল ম্যাচ করছে সেটা দেখার জন্য ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি করা হলো না, ফার্স্টে একটা মানুষের ধরলাম পার্সন 1 এবং পার্সন 2, আর একটা আছে স্যাম্পল। তো পার্সন 1 এর ডিএনএ আমি কালেক্ট করলাম, কালেক্ট করে সেই ডিএনএটাকে এক্সট্রাকশন করলাম। এক্সট্রাকশন করে 99% ডিএনএ তো দুজন মানুষের ক্ষেত্রে একই হবে, যেটা সেম। তো সেই ডিএনএকে বলা হয় বাল্ক ডিএনএ, সেটাকে আমি ধর্তব্যের মধ্যে ধরবো না। এই যে স্যাটেলাইট ডিএনএ, সেগুলোকে ধর্তব্যের মধ্যে ধরা হবে। তাহলে এই স্যাটেলাইট ডিএনএ ক্ষেত্রে এই মানুষটার ক্ষেত্রে ফ্র্যাগমেন্ট ছোট হলো, এর ক্ষেত্রে ফ্র্যাগমেন্ট বড় হলো, এরপরে হয়তো ওর ফ্র্যাগমেন্ট ছোট হবে, এটা হয়তো বড় হবে। এরকম বিভিন্ন লেন্থের ডিএনএ ফ্র্যাগমেন্ট আমি পেলাম যখন ডিএনএ এর মধ্যে আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তাকে কাটছি। কাটার সময় বিভিন্ন ফ্র্যাগমেন্টের লেন্থ আমি পাচ্ছি। সেই যে ডিএনএটা, সেটা আমি কিছু দেখতে পাবো না, সেটা একটা ভায়ালের মধ্যে আছে। সেটাকে নিয়ে এবার ইলেকট্রোফোরেসিস বলে একটা প্রসেস করা হবে। ইলেকট্রোফোরেসিস মানে এরকম একটা বালতি বা একটা ছোট জায়গা প্লাস্টিকের, তার মধ্যে জেল ঢেলে দেওয়া হয়, আর একদিকে ইলেকট্রোডের মাইনাস থাকে আর একদিকে প্লাস থাকে। তো যেদিকে মাইনাস থাকে সেই দিকে এই পুরো প্লাস্টিকের একটা জায়গা, পাত্র, তার মধ্যে আমি জেল ঢেলে দিয়েছি। জেলটা ঢেলে দেওয়ার পর জেলটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে সেটা পুরো শক্ত জেলির মতো হয়ে যাবে। গরম করে তরল অবস্থায় ঢালা হয়, ঢালার পর সেটা পুরো শুকিয়ে একদম জেলির মতো আকার ধারণ করে। জেলের মধ্যে আমি কিছু ওয়েল ক্রিয়েট করবো। আমার যদি 3টে স্যাম্পল থাকে, তো 3টে ওয়েল তৈরি করবো। ওয়েল মানে হচ্ছে জেলের খানিকটা অংশ খুঁড়ে নিয়ে একটু গর্ত তৈরি করে দেওয়া। তাহলে এরকম 3টে স্যাম্পল বলে আমি গর্ত এখানে খুঁড়ে নেওয়া হয়েছে, এবং সেই গর্তের মধ্যে আমি যে স্যাম্পলগুলো নিয়েছি সেই স্যাম্পলগুলো ওর মধ্যে লোড করে দেওয়া হয়েছে। লোড করে দেওয়ার পর সেই ডিএনএ স্যাম্পলগুলো আস্তে আস্তে পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। কিভাবে পৃথক হবে সেটা আমরা এবার দেখব। কিভাবে ইলেকট্রোফোরেসিসটা করা হচ্ছে সেটা এবার দেখব।
তো এইটা ধরলাম একটা ইলেকট্রোফোরেসিস করার যে প্লাস্টিকের একটা জায়গাটা, সেখানে চৌকো একটা জায়গা, তার মধ্যে আমি জেলটা ঢেলে দিয়েছি। জেলের নাম হচ্ছে অ্যাগারোস জেল। তো অ্যাগারোস জেল এমন একটা জিনিস যেটার মধ্যে এই যেখানে জেলের পার্টিকেলগুলোকে আঁকা হয়েছে, যদিও এরকম কখনোই দেখতে লাগে না, যেমন খাবার জেল হয় বা জেলি হয় সেরকমই এটা এরকম একটা থকথকে জিনিসে পরিণত হবে যখন ঠান্ডা হয়ে যাবে। তো অ্যাগারোস জেলগুলোর যদি মলিকুলার সেটাকে দেখি, তা সেগুলোর মধ্যে এরকম জেলের পার্টিকেল আছে আর তার মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা আছে। এবার সেই ফাঁকা ফাঁকা জায়গায় আমি জানি যে ডিএনএ লেন্থগুলো বিভিন্ন সাইজের হয়েছে, কোনোটা এরকম সাইজের, কোনোটা বড় সাইজের। তো সেই সমস্ত ডিএনএ স্যাম্পেলগুলোকে আমি এখানে লোড করে দিচ্ছি। তো ওই ডিএনএ স্যাম্পেলগুলোকে লোড করে দেওয়া হচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে ওয়েল। তো এখানে যে আমি একটুখানি জেল খুঁড়ে রেখেছি যাকে বলা হচ্ছে ওয়েল, দিয়ে এখানে আমি ডিএনএ স্যাম্পেলগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কি করা হচ্ছে না, ডিএনএ স্যাম্পেলগুলো এখান থেকে এদিকে আছে নেগেটিভ চার্জ আর এখানটা আছে পজিটিভ চার্জ। তো যখন নেগেটিভ চার্জ থেকে, যেহেতু ডিএনএ নিজেও নেগেটিভ, তাহলে এখান থেকে ডিএনএ স্যাম্পেলগুলো জেলের ফাঁকে 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 দিয়ে এই পজিটিভের দিকে এগোতে থাকবে। তো জেলের ফাঁক ফাঁক দিয়ে এটা পজিটিভের দিকে এগোচ্ছে। এবার এগোতে এগোতে যে ডিএনএগুলো বড় বড়, সেই বড় বড় ডিএনএগুলো প্রথমেই আটকে যাবে, এবং যে যে ডিএনএগুলো সেম লেন্থের, সেই সেম লেন্থের ডিএনএগুলো একই জায়গায় আটকাতে থাকবে, আর ছোটো ছোটো যেগুলো সেম লেন্থের সেগুলো একই জায়গায় আটকাতে থাকবে। তাহলে এইভাবে আটকাতে আটকাতে কী হবে, আমি এটাকে যদি একটু সিম্পলিফাই করে দেখতে চাই, তাহলে যেগুলো বড় বড় ফ্র্যাগমেন্ট, এটা পজিটিভ এটা নেগেটিভ, যেটা বড় বড় ফ্র্যাগমেন্ট সেগুলো সমস্ত বড় ফ্র্যাগমেন্টগুলো এক জায়গায় জমে এরকম একটা ব্যান্ড তৈরি করলো। আর তারপরে যেগুলো ছোট সেগুলো তারও আগে, যেটা আরও ছোট সেটা আরও আগে, যেটা একদম ছোট সেগুলো একদম পজিটিভ এন্ডের দিকে একটা ব্যান্ড তৈরি করছে। মানে ব্যান্ড মানে অনেকগুলো ছোট ছোট একই লেন্থের ডিএনএ এক জায়গায় জমে গেছে। সেরকমভাবে পার্সেন্ট 1, পার্সেন্ট 2, পার্সেন্ট 3 তিনটে এরকম ব্যান্ড প্যাটার্ন পাওয়া গেল। এবার কি করা হবে, একটা শিট নেওয়া হবে যেটাকে বলা হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার। তো নাইট্রোসেলুলোজ পেপার একটা বিশেষ ধরনের পেপার, সেটা নিয়ে এর ওপর দিয়ে এরকম করে বসিয়ে নিয়ে পুরো এর ছাপটা এরকম করে তুলে নেওয়া হবে। তাহলে একটা পেপারকে এর ওপর বসিয়ে দিয়ে এর ছাপগুলি তুলে নেওয়া হয়, তাহলে কেমন দেখতে লাগবে, তাহলে এইটা দেখতে লাগবে একদম এক্স্যাক্টলি সেম যে প্যাটার্নগুলো এখানে আমি পেয়েছি, সেই সেম প্যাটার্নগুলো আমার এই নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে উঠে গেল। এটাকে বলা হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার। নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে উঠে, নাইট্রোসেলুলোজ পেপারে থাকবে প্রোব। প্রোব কথার মানে হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপারে যে ডিএনএ সিকোয়েন্সগুলো আছে তার ঠিক অপোজিট মানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্সগুলো আমি নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। তাহলে কী হবে, সেই প্রোবগুলো হচ্ছে আবার রেডিও অ্যাক্টিভ। তাহলে প্রোবের সঙ্গে যখন নাইট্রোসেলুলোজ পেপারে থাকা ডিএনএ সিকোয়েন্সগুলো পেয়ার করে যাবে এবং তাকে এক্সরে প্লেটের সামনে, এক্সরের সামনে দেখা হবে, তখন সেটাকে প্রসেসটাকে বলা হবে অটো রেডিওগ্রাফি। আর অটো রেডিওগ্রাফির ফলে এই যে পুরো যে প্লেটটা হলো, এই প্লেটটার মধ্যে কালো 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 কিছু দাগ এখানে দেখা যাবে। সেই কালো কালো দাগগুলোর মাধ্যমে আমি বুঝতে পারবো যে এখানে আমার ডিএনএ সিকোয়েন্সগুলো আছে। তো এই এক্সরের তলায় এই প্লেটটাকে নিয়ে ডিএনএ এক্সরে প্লেটের সামনে যে দেখা, সেই প্রসেসটাকেই বলা হয় অটো রেডিওগ্রাফি। তার ফলে এরকম কালো কালো ব্যান্ড প্যাটার্নগুলো এখান থেকে বোঝা যাবে, দিয়ে সেই ব্যাপারটাকে এই রকম দেখতে লাগবে। প্যাটার্নটা পুরোটা আমি লক্ষ্য করতে পারবো। এইভাবেই জেল ইলেকট্রোফোরেসিস, একে বলা হয় অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমি যে রেস্ট্রিকশন ইন্ডোনিউক্লিয়াস দিয়ে যে ছোটো ছোটো ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো বানিয়েছি তাদেরকে সেপারেট করে একটা পুরো ডিএনএর একটা প্রোফাইল এখান থেকে আমি পেতে পারি। তাহলে এরকম একটা ব্যান্ড প্যাটার্ন আমি দেখতে পাবো। তাহলে এটা হলো সেই পেপারটা, সেই পেপারের মধ্যে বিভিন্ন রকম ব্যান্ড প্যাটার্ন দেখা গেছে। তো আমি এবার এই ব্যান্ড প্যাটার্নটার দিকে লক্ষ্য করব। এই ব্যান্ড প্যাটার্নটা 1 নম্বর ব্যক্তি যে সাসপেক্ট তার এই ব্যান্ড প্যাটার্ন, 2 নম্বর ব্যক্তির এই ব্যান্ড প্যাটার্ন, আর আমি যে স্যাম্পলটা কোনো ক্রাইম সাইট থেকে পেয়েছি সেটা হলো এই ব্যান্ড প্যাটার্ন। তো গল্পটা এরকম হতে পারে যে কোনো একটা জায়গায় চুরি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, সেখান থেকে কিছু ব্লাড স্যাম্পল পাওয়া গেছে বা কোনো হেয়ার ফলিকল পাওয়া গেছে। সেই হেয়ার ফলিকলের স্যাম্পলের সঙ্গে 2 জন সাসপেক্টকে পুলিশ চিহ্নিত করেছে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, দিয়ে তাদের কাছ থেকে ব্লাড নমুনা সংগ্রহ করে আমি জানি এইটা কার স্যাম্পল, এটা 2 নম্বর পার্সনের স্যাম্পল, আর এটা হচ্ছে আমি ক্রাইম সাইট থেকে যেটা পেয়েছি সেইটা। এবার এই দুটোর মধ্যে আমি ম্যাচ করাচ্ছি যে কোনটা কার সাথে ঠিকঠাক ম্যাচ করবে। তো দেখা যাচ্ছে 1 নম্বরের সঙ্গে 3 নম্বরে ম্যাচ করছে, অর্থাৎ যে আমি স্যাম্পলটা পেয়েছি
সেই স্যাম্পেলটা একদম এক্স্যাক্টলি ব্যান্ড প্যাটার্নটা ম্যাচ করে যাচ্ছে 1 নম্বর ব্যক্তির সঙ্গে। তাহলে কি বোঝা গেল যে এই যে 1 নম্বর ব্যক্তির এখানে ব্যান্ড পড়েছে, 3 নম্বর ব্যক্তির এখানে ব্যান্ড পড়েছে, আবার এই যে এই দুটো ব্যান্ড এইখানে, এই দুটো ব্যান্ড এইখানে। তাহলে এর থেকে বোঝা গেল যে এই 1 নম্বর ব্যক্তিরই স্যাম্পল হলো এইটা, তাহলে সাসপেক্ট হলো 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি নয়। তাহলে এখান থেকে পরিষ্কার এর একটা ফরেনসিক অ্যাপ্লিকেশন পাওয়া গেল, যেখানে বোঝা গেল যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সাসপেক্টকে পরিষ্কারভাবে চিহ্নিত করা যায়। তো এবার আমরা দেখব যে পিতৃত্ব নির্ণয় বা প্যাটার্নিটি টেস্ট কিভাবে করা হয়। এবার দেখব কিভাবে প্যাটার্নিটি টেস্ট বা পিতৃত্ব নির্ণয় করা হয়। প্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই, ধরলাম এটা হলো সন্তানের একটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমকে দেখানো হচ্ছে, দুটোই হলো ক্রোমোজোম নাম্বার 6। তো ক্রোমোজোম নাম্বার 6 এর ক্ষেত্রে দুটো হোমোলোগাস ক্রোমোজোম। তো দুটো হোমোলোগাস ক্রোমোজোম আমরা জানি, একটা আসে শুক্রাণুর মাধ্যমে পিতার কাছ থেকে, একটা আসে ডিম্বাণুর মাধ্যমে মাতার কাছ থেকে। সেইভাবে দিয়ে যখন ফার্টিলাইজেশন হয় তারপরে হোমোলোগাস ক্রোমোজোমগুলো ফর্মেশন হয়। অর্থাৎ আমাদের সমস্ত ক্রোমোজোমগুলো একটা সেট আছে ফাদারের কাছ থেকে, একটা সেট আছে মাদারের কাছ থেকে। তার মানে একটা সেটের মধ্যে ফাদারের যেরকম রিপিটেটিভ সিকোয়েন্সগুলো আছে সেটাই থাকবে, আর আরেকটা ক্রোমোজোমে মাদারের যে প্যাটার্নের রিপিটেটিভ সিকোয়েন্সগুলো আছে সেরকম থাকবে। তো আমরা জানি যে বিএনটিআরস গুলো প্রতিটা মানুষের ভ্যারি করে, অর্থাৎ এই হোমোলোগাস ক্রোমোজোমের একটা সেট ফাদারের সঙ্গে এক্স্যাক্টলি সেম, আর হোমোলোগাস ক্রোমোজোমের আরেকটা সেট সন্তানের ক্ষেত্রে মাদারের সঙ্গে এক্স্যাক্টলি সেম। তাহলে তিনজনের স্যাম্পল নেওয়া হলো, ধরলাম কোনো ফাদার তার সন্তানের পিতৃত্ব অস্বীকার করছে, সেক্ষেত্রে কি করা হবে না, ফাদারের ডিএনএ টেস্ট করার জন্য তাদের ব্লাড স্যাম্পল, সন্তানের ব্লাড স্যাম্পল আর মায়ের ব্লাড স্যাম্পল নেওয়া হলো, ডিএনএ এক্সট্রাকশন করা হলো, সেরকমভাবে রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কাটা হলো, বিভিন্ন ধরনের ছোট ছোট ডিএনএ টুকরো পাওয়া গেল, সেগুলোকে ইলেকট্রোফোরেসিস করার পর নাইট্রোসেলুলোজ পেপারে সাউদার্ন ব্লটিং করে তাদের এক্সরে ফিল্মের তলায় আমি তাকে দেখছি যে তাদের ব্যান্ড প্যাটার্নটা কীরকম। তাহলে ধরে নিচ্ছি এরকম একটা ব্যান্ড প্যাটার্ন এসছে, যার মধ্যে এটা হলো ফাদারের ব্যান্ড প্যাটার্ন, এটা মাদারের ব্যান্ড প্যাটার্ন, আর এটা হলো সন অর্থাৎ যে ছেলে তার ব্যান্ড প্যাটার্ন, সন হোক বা ডটার হোক যাই হোক। তো এবার দেখতে হবে আমাকে যে এর যে ব্যান্ড প্যাটার্নটা সেটা এক্স্যাক্টলি 50% কি বললাম, একটা ক্রোমোজোম ফাদারের কাছ থেকে, একটা ক্রোমোজোম মাদারের কাছ থেকে এসছে, তার মানে 50% ফাদারের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করবে আর 50% মাদারের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করবে। তো সেক্ষেত্রে কি করা হবে, এই যে এই প্যাটার্নগুলো ফাদারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এটা ম্যাচ করে গেল, এইটা ম্যাচ করে গেল, আর অন্যদিকে এই কালোগুলো মাদারের সঙ্গে ব্যান্ড প্যাটার্নগুলো ম্যাচ করে গেল। অবশ্য দুক্ষেত্রেই সবই কালো দেখতে লাগবে, আমি বোঝানোর স্বার্থে ফাদারটাকে লাল করে রেখে দিয়েছি। তাহলে যেহেতু ফাদারের সঙ্গে 50% ব্যান্ড প্যাটার্ন ম্যাচ করলো আর মাদারের সঙ্গে ম্যাচ করলো, তাহলে বোঝা গেল এই দম্পতিরই হলো এই সন্তান। বা এমন হতে পারে হয়তো কোনো ক্ষেত্রে এই সন্তান মিসিং হয়ে গেছে, কোনো এক দম্পতি ক্লেম করছে এটা আমাদের সন্তান, তো এমনও তো হতে পারে সেটা কোনো অসৎ উদ্দেশ্যে হতে পারে, সেক্ষেত্রেও ডিএনএ টেস্ট করে যদি তাদের সঙ্গে ব্যান্ড প্যাটার্ন না মেলে তাহলে বোঝা যাবে এটা তাদের সন্তান নয়। আর পৃথিবীতে দুটো মানুষের একই ডিএনএ যে প্রোফাইল সেটা একই হওয়ার সম্ভাবনা 0, কখনো হতে পারে না। তাহলে এই যে এইভাবে যে প্যাটার্নিটি টেস্ট করা হচ্ছে বা এইভাবে কোনো একটা ফরেনসিকের মাধ্যমে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা যাচ্ছে, বা কোনো সোলজার হয়তো বোমায় উড়ে গেছে, সে কে ছিল তাকে টেস্ট করার জন্য কয়েকজন সম্ভাব্য প্যারেন্টসের কাছ থেকে আমি ডিএনএ স্যাম্পল নিয়ে তাদেরকে টেস্ট করালাম, বোঝা গেল হ্যাঁ এনাদের সন্তান ওখানে শহীদ হয়েছে। তো এইভাবে টেস্ট করা যায়, এগুলোকে বলা হয় ফরেনসিক অ্যাপ্লিকেশনস, আর এটা হলো প্যাটার্নিটি টেস্ট। তো এইটার বেসিকটা লুকিয়ে আছে, সেটা হলো আরএফএলপি অর্থাৎ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে যখন কাটা হবে তখন বিভিন্ন লেন্থের ফ্র্যাগমেন্টের ডিএনএ পাওয়া যাচ্ছে, কারণ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই রিপিটগুলোর সংখ্যা বিভিন্ন রকম, কারোর ক্ষেত্রে 10 বার, কারোর ক্ষেত্রে 100 বার। যেহেতু রিপিটের সংখ্যা ভিন্ন, সেই কারণেই যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হবে বিভিন্ন লেন্থের ডিএনএ ফ্র্যাগমেন্ট পাওয়া যাচ্ছে, এটাকেই বলা হয় রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম বা আরএফএলপি। এইটার উপর বেস করেই পুরো ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যাপারটা দাঁড়িয়ে আছে। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে। উইক বায়োলজি পেজটায় জয়েন করতে পারো, গ্রুপটায় লাইক করতে পারো, আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো। ধন্যবাদ।